চলতেছে না। এটা ঈদ ও বাংলা নববর্ষ। ইসলাম আলমগীর, তৈমুর রহমানের। এছাড়াও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস যে যেখানে আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে শুরু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের যতই কিছু করুক না কেন তারা তাদের ক্ষমতা হারানো বা পদত্যাগ করা ছাড়া কোনো উপায় থাকবে না, অচিরেই তাদেরকে পদত্যাগ করতে হবে। রুহুল কবির রিজভী বলেছেন, ওবায়দুল কাদেরের মাথা খারাপ হয়ে গেছে, তিনি বানোয়াট মিথ্যা কথা বলেন এবং সেই সাথে জিয়াউর রহমান কনফ্লিক্টরে যুদ্ধ করেছেন, সেটার উত্তরও তিনি দিয়েছেন। অন্যদিকে ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতা যেটা দাবি করে, কেউ যদি বাচ্চাটা ফু দেয় তাকে কি স্বাধীনতা ঘোষক বলা হয়, সে কি স্বাধীনতা ঘোষক হয়ে যায়, সে ধরনের কথা বলেছেন। আর বিবৃতিতে তারা বলেছেন, জেলখানায় বন্দী কত হাজার নেতা কর্মীর সঠিক তথ্য দেওয়ার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনুরোধ করেছেন, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তাদের যে মিথ্যা তথ্য দিচ্ছেন সেগুলো সঠিক নাই তার প্রমাণ করার জন্য তিনি চ্যালেঞ্জ করেছেন। অন্যদিকে ঈদের ছুটি কাটিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকা আসতে শুরু করেছে, তাদের কর্মব্যস্ততা জীবন শুরু করতেছে। বাংলাদেশের ঈদের ছুটি কাটিয়ে সব অফিস আদালত ব্যাংক অলরেডি খুলে ফেলেছেন। সে সাথে বৈশাখী মেলাতে কক্সবাজারে আনন্দ উল্লাস উদযাপন করেছেন। ঈদের ছুটিতে টাকা যারা বিভিন্ন জায়গা থেকে গ্রামে গিয়েছেন এবং তারা সহ সবাই বৈশাখী মেলা উদযাপন করতেন কক্সবাজার সমুদ্র সৈকতে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারপতি মোহাম্মদ আশামস জগলুল হোসেন অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ দেন। ইশরাক হোসেনের আইনজীবী জানান, ২৮ অক্টোবরকে কেন্দ্র করে বিএনপি নেতাদের ধারাবাহিক মামলার অংশ হিসেবে বিভিন্ন থানায় নাশকতার মামলা দায়ের করা হয়। এর আগে উচ্চ আদালত থেকে ১২ মামলায় জামিন পান তিনি। এদিকে নাশকতার ৪টি মামলায় জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। আমরা বলতে চাই যে এগুলো হামলা মামলা দিয়ে আসলে আমাদের আন্দোলনকে দমন করা যাবে না। গত ৭ তারিখে প্রমাণ হয়ে গিয়েছে বাংলাদেশের সিংহভাগ জনগণ আমাদের এই আন্দোলনের সাথে রয়েছে। আজকে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে। রাষ্ট্রের সকল অন্যান্য যে স্তম্ভ রয়েছে তাদেরও উচিত হবে যে যেভাবে তারা ব্যবহৃত হচ্ছে, রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত করা হচ্ছে তাদেরকে, সেখান থেকে যাতে তারা সরে আসে এবং এই ধরনের মিথ্যা মামলায় এখন আমাদের বহু নেতা কর্মীরা কারাগারে রয়েছেন, তাদেরকে যাতে দ্রুত জামিন দিয়ে মুক্ত করা হয়। প্রতারিত করেছেন। গত ১.৫ দশকে বেনজির শ্রেণী গড়ে তুলেছে, যারা বিএনপি নেতাদের গুম খুন করেছে। তারা সরকারের আশীর্বাদ পুষ্ট হয়ে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে বলে অভিযোগ তার। এই বাংলার অস্তিত্ব যে সীমানা তা আওয়ামী লীগ বিলীন করে দিতে চায়। ওবায়দুল কাদেরের বক্তব্য ইতিহাস, স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। সড়ক সেতু মন্ত্রী, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব আরো অনেক অবান্তর, মন গড়া, বানোয়াট, মানুষকে মানুষের সামনে একটা পরিপূর্ণ মিথ্যাবাদী হিসাবে আত্মপ্রকাশ করেছেন এই ওবায়দুল কাদের সাহেবরা বা গংরা। জিয়াউর রহমান কোন সেক্টরে যুদ্ধ করেছেন এটা তো আপনি যদি না জেনে থাকেন তাহলে আপনি স্বাধীনতা বিরোধী শক্তি। না হলে কলকাতায় সিনেমা দেখেছেন। ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য বিভ্রান্তমূলক, ইতিহাস বিরোধী, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী, দেশের গণতন্ত্র বিরোধী। সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিং করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নববর্ষ নিয়ে বিএনপির এক নেতার মন্তব্যের জবাবে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি সংস্কৃতি নিয়ে তারা এদেশের অস্তিত্বের মূলেই আঘাত করতে চায়। দলটির কাছে বাঙালি সংস্কৃতির ইতিবাচক কিছু আশা করে না আওয়ামী লীগ। দলটির মহাসচিবের দাবি 60 লাখ বন্দী নেতাকর্মীর বিষয়ে এ সময় চ্যালেঞ্জ দেন ওবায়দুল কাদের। মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ করছে, 60 লাখ লোকের আমি তালিকা চাই। ছিল 20,000, এখন সেটা 60 লাখ। তো 60 লাখ বন্দী বিএনপির নেতাকর্মী, এদের তালিকাটা অবিলম্বে প্রকাশ, না হয় মিথ্যাচারের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এই দিনকে যারা অস্বীকার করে তারা প্রকারান্তরে বাঙালি সংস্কৃতিকে অস্বীকার করে, তারা প্রকারান্তরে বাংলাদেশ জন্মের চেতনাকে অস্বীকার করে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে। এরা একটা সাম্প্রদায়িক সন্ত্রাসী সংগঠন। কাজে বাঙালি সংস্কৃতির যে চিরায়ত আবহমানকালে যে আবেদন, সেই আবেদন এদেরকে স্পর্শ করে না। বাস্তবে যেটা সেটা হচ্ছে তাদের ধারণাটাই উল্টো। তারা যদি বাঙালি সংস্কৃতিতে বিশ্বাস করত তাহলে তারা মুক্তিযুদ্ধের চেতনাও লালন করত। ওবায়দুল কাদের আবারও দাবি করেন, সরকার হঠাতে বিএনপির আন্দোলন করার শক্তি ও সাহস কোনোটাই নেই। এদিকে সচিবালয়ে ঈদের পর প্রথম কর্মদিবসে বস্ত্র পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপির কল্পনা ও ইচ্ছা আকাঙ্ক্ষার বাংলাদেশ আজকে নেই, এমনকি পেছনে তাকানোর সুযোগ নেই বলেও মন্তব্য করেন। রুহুল কবির রিজভী সাহেবরা যে দুঃখ কষ্টের বাংলাদেশ তারা সৃষ্টি করেছিলেন, সেই দুঃখ কষ্টের বাংলাদেশ আজকে আর নেই। আজকে বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ, হাস্যোজ্জ্বল বাংলাদেশে পরিণত হয়েছে। রুহুল কবির রিজভী সাহেবরা যত স্বপ্নই দেখুক, সে স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। এ বাংলাদেশ আর পিছনে তাকাবার বাংলাদেশ নেই। দেশের মানুষ সুন্দর ও সুষ্ঠুভাবে ঈদ উদযাপন করেছে বলেও দাবি করেন জাহাঙ্গীর কবির নানক। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। এ দেশের মানুষ জানে, বিএনপি নেতাকর্মীরা জানে যে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের মাজা অনেক আগেই ভেঙে গেছে। বিএনপি নামক এই দলটির মাজা ভাঙা বলে তারা ঘরে উঠেছে। এরা আবার মাজা সোজা করে কি দাঁড়াবে? কর্নেল ওলি আহমেদ ওখানে জনসভা, তার এলাকায় জনসভা বলছিল, এই খালেদা জিয়া তারেক জিয়াই মা বেটা মূলে দেশটা খেলো গিলা, এবং এটাও বলছিল যে এই দুইটাই হচ্ছে দেশ ধ্বংসের পিছনে মূল কারণ। এটা আমাদের কথা না, এটা বিএনপির একসময় নেতা এবং বিএনপির ঘনিষ্ঠ মিত্র কর্নেল ওলি আহমেদের কথা। এই সমস্ত তাদের দলেরই, তাদের মিত্রদেরই যেখানে অজস্র এরকম উক্তি আসে এই বিএনপির নেত্রী তারেক রহমানের বিরুদ্ধে, সেই জায়গাটা এখন নতুন করে মির্জা ফখরুলরা একেবারে পুত পবিত্র সাধু সেজে কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এইগুলো কোনো লাভ নেই। আমরা কোথাও যুদ্ধ আমরা এটা সমর্থন করি না। আমরা চাই গোটা পৃথিবী শান্তিপূর্ণ থাকুক, কোথাও যেন যুদ্ধ না হয়। আপনারা লক্ষ্য করেছেন যে যখন ফিলিস্তিনিতে, গাজায় ফিলিস্তিনিদের উপরে যখন বর্বরচিত ইসরায়েলে হামলা হয়েছে, গণহত্যা হয়েছে, সেটার বিরুদ্ধে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু উনি প্রতিবাদ করেছেন। উনি জাতিসংঘ এই গাজায় ফিলিস্তিনি হত্যা বন্ধ করার জন্য জোর দাবি জানিয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের বড় বড় রাষ্ট্রপ্রধানদের, সরকার প্রধানের সঙ্গে যখন বৈঠক করেছেন, তখনও কিন্তু এই ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছিলেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য উনি আহ্বান করেছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হয়েছে, তখন সেখানেও তিনি আহ্বান করেছিলেন যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করার জন্য।
আমরা আজকে 12টি মামলায় আমি আগাম জামিনে ছিলাম হাইকোর্ট থেকে। আজকে আমি জজ কোর্টে আত্মসমর্পণ করলাম। এরপরে পরবর্তী একটি ডেট ধার্য করা হয়েছে, সেই ডেটে আমরা হাজির হয়ে এরপরে স্থায়ী জামিনের জন্য আবেদন করব। আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ বর্তমান সরকার তারা বিচার বিভাগকে এক প্রকার হাতিয়ার বানিয়েছে বিরোধী দলীয় নেতাকর্মীদের দমন করার জন্যে। তারই ধারাবাহিকতায়, তারই অংশ হিসাবে গত 28শে অক্টোবর এবং পরবর্তীকালে বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করা হয় এবং আমাদের যারা বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে আসামি করা হয়। তো আমরা বলতে চাই যে এগুলো হামলা মামলা দিয়ে আসলে আমাদের আন্দোলনকে দমন করা যাবে না। গত 7 তারিখে প্রমাণ হয়ে গিয়েছে বাংলাদেশের সিংহভাগ জনগণ আমাদের এই আন্দোলনের সাথে রয়েছে। আজকে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে। অতএব আমি মনে করি যে বিচার বিভাগ সহ রাষ্ট্রের সকল অন্যান্য যে স্তম্ভ রয়েছে তাদেরও উচিত হবে যে যেভাবে তারা ব্যবহৃত হচ্ছে, রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত করা হচ্ছে তাদেরকে, সেখান থেকে যাতে তারা সরে আসে এবং এই ধরনের মিথ্যা মামলায় এখন আমাদের বহু নেতাকর্মীরা কারাগারে রয়েছেন, তাদেরকে যাতে দ্রুত জামিন দিয়ে মুক্ত করা হয়, আর না হয় অন্যথায় আগামী দিনে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আরও হুমকির মুখে পড়বে। আমাদের বিরুদ্ধে তো দায়েরকৃত মামলার কোনো শেষ নেই, প্রতিদিন মামলা হয়। এর আগে প্রায় 1.5 শতাধিক মামলা, নতুন করে 4টি মামলায় আজকে আমি হাজির হলাম। বাংলাদেশে 40 লক্ষ বিরোধী দলীয় রাজনৈতিক কর্মীরা যারা গণতন্ত্রের জন্য লড়ছে, সুশাসনের জন্য লড়ছে, ভোটের অধিকারের জন্য লড়ছে, তাদেরকে এই ফ্যাসিবাদী সরকার মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করছে। আমাদের এই যে লড়াই শুধু আমাদের নিজেদের নয়, বাংলাদেশের মানুষ এই দুঃশাসন থেকে মুক্ত হতে চায়, মুক্তি চায়, গণতন্ত্র চায়, ভোটের অধিকার চায়, আইনের শাসন চায়। আমরা এই লড়াইয়ে বিজয় অবধি আমরা আমাদের এই লড়াই অব্যাহত রাখব। রমনা, পল্টন, ওয়ারী, মতিঝিল এই 4টা থানা মিলিয়ে ওনার 12টি মামলা ছিল আজকে। এই 12টি মামলায় ওই মহামান্য হাইকোর্ট বিভাগ ওনাকে 6 সপ্তাহ জামিন দেন। 29/2/2024 তারিখে ইন্ডিমেন্টাম বললো যে 6 সপ্তাহের মধ্যে ওনাকে জামিননামা দাখিলের জন্য। আমরা সেইভাবে 6 সপ্তাহের মধ্যে জামিননামা দাখিল করেছি বিজ্ঞ মুখ্য মহানগর হাকিমের আদালতে। এবং সেই জামিননামা দাখিলের পরে ওখানে লেখা ছিল যে আপনার এক্সপায়ারি পিরিয়ড অফ বেল, মানে জামিনের এই 6 সপ্তাহ শেষ হওয়ার পরে ওনাকে বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালতে ওনাকে সারেন্ডার করতে বলেছে। সেই আদেশের আলোকে আমরা ওনাকে আজকে মহানগর দায়রা জজ আদালতে স্বেচ্ছাত্মসমর্পণ করেছি। সেই মতো কোর্ট আমাদেরকে ওই 12টি মামলাই অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ প্রদান করেন। এছাড়াও তাদের সড়ক সেতু মন্ত্রী, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব, আরও অনেক অবান্তর, মন গড়া, বানোয়াট, মানুষকে মানুষের সামনে একটা পরিপূর্ণ মিথ্যাবাদী হিসাবে আত্মপ্রকাশ করেছেন এই ওবায়দুল কাদের সাহেবরা বা গংরা। জিয়াউর রহমান কোন সেক্টরে যুদ্ধ করেছেন এটা তো আপনি যদি না জেনে থাকেন তাহলে আপনি স্বাধীনতা বিরোধী শক্তি, আপনাদের সম্পর্কে তো শোনাই যায়। না হলে কলকাতায় সিনেমা দেখেছেন, জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা, এটা আপনি বলা না বলার উপর তো কোনো যায় আসে না। আপনার প্রধানমন্ত্রীর কিছু বলা না বলার উপর যায় আসে না। এটা তো ঐতিহাসিক দলিল, এটা একটা হিস্ট্রিক্যাল ডকুমেন্ট। ভারতের রাষ্ট্রপতি থেকে শুরু করে যারা মুক্তিযুদ্ধে সীমান্তে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, এই সমস্ত সেক্টর কমান্ডার থেকে শুরু করে প্রধানমন্ত্রীর স্বামী পর্যন্ত যার স্বীকৃতি দিয়েছেন। আপনি ওবায়দুল কাদের, আপনি চাকরি রক্ষার জন্য শেখ হাসিনার ইচ্ছা অনুযায়ী কথা বলছেন, তো আপনার উত্তর কি দিবেন?
আপনার এই কথা বলার মধ্যে দিয়েই প্রমাণিত হয় আপনারাই ছিলেন স্বাধীনতার বিরোধী শক্তি। কালকে সালাম ভাই একটা সুন্দর কথা বলেছে যে আওয়ামী লীগের জন্ম হয়েছে পাকিস্তানকে রক্ষা করার জন্য। এখন সত্য কথা তো মানে অকপটে তো বলা যায়, পাকিস্তানকে রক্ষা করার অঙ্গীকার তো ছিল আওয়ামী লীগ যখন প্রতিষ্ঠিত হয়, এবং এই দলের যিনি প্রধান নেতা তাকে আমরাও সম্মান করি, তিনি একজন জাতীয় নেতা, কিন্তু তার যে একটি বই অসমাপ্ত আত্মজীবনী, সেখানে 2-3 পৃষ্ঠার পরেই আপনি দেখবেন যে এই দেশ যদি পাকিস্তান না হয় তাহলে একটা মুসলমানও বাঁচতে পারবে না, বা এই ধরনের একটা কথা আছে। তাহলে পাকিস্তান আন্দোলনের নেতা তো ছিলেন, এটা তো মানে অস্বীকার করা যাবে না, এটা তো অসত্য কথা নয়। সেই সময় তৎকালীন রাজনীতির বাস্তবতায় ঠিকই ছিল। এখানকার বিশেষ করে মুসলিম যুব সম্প্রদায় পাকিস্তান আন্দোলন করেছিল, সেই সময় শেখ সাহেবও সেই আন্দোলনের ছাত্রনেতা, এটা তো সত্য কথা। তাহলে আওয়ামী লীগের জন্মের সাথে পাকিস্তানের একটা সম্পর্ক আছে, এটাও তো অস্বীকার করা যাবে না। তো এই চেতনা যে আপনাদের মধ্যে যে একেবারে কাজ করে না, এমন তো কোনো কথা নেই। এ যাবৎ তাদের কর্মকাণ্ডই ওই লক্ষ্যে নিবেদিত। তারা এদেশের অস্তিত্বের মূলেই আঘাত করতে চায়, এবং তারা 71-এ তাদের যে ভূমিকা সবাই জানে। হঠাৎ করে বাঁশিতে ফু দিল, স্বাধীনতাটা কি পর্বতের মুশিক প্রসবের মতো কোনো ঘটনা? কেউ এসে বাঁশিতে ফু দিল, অমনি তিনি স্বাধীনতার ঘোষক হয়ে গেলেন। 24 বছরের রক্তাক্ত সংগ্রাম, আন্দোলন, এসবের তাহলে কোনো প্রয়োজন নেই। পলাশী যুদ্ধ থেকে বাঙালি যে অবিরাম লড়াই, একের পর এক কৃষক বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে বীর চট্টলায়, প্রীতিলতা ওয়াদ্দার, সূর্য সেন, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদ, তিতুমির, সব সংগ্রামী মিথ্যা। বিএনপি এসব স্বীকার করে। তারা মনে করে 9 মাসে যে সংগ্রাম, যুদ্ধ, সেই যুদ্ধটাই স্বাধীনতার সংগ্রাম। এবং যদিও এই যুদ্ধে তাদের প্রত্যক্ষ কোনো ভূমিকা ছিল না, বিএনপি দল তখন ছিল না, কিন্তু সেক্টর কমান্ডার জিয়াউর রহমান তিনি কোন সেক্টরে বাস্তবে যুদ্ধ করেছে সেটা আমাদের জানা নেই। মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ করছে 60 লাখ লোকের আমি তালিকা চাই। ছিল 20,000, এখন সেটা 60 লাখ। তো 60 লাখ বন্দী বিএনপির নেতা কর্মী, এদের তালিকাটা অবিলম্বে প্রকাশ, না হয় মিথ্যাচারের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে। আমি এই দ্রব্যমূল্যের ব্যাপারে আমি খুব বিষয়টি পরিষ্কার করতে চাই। সেটি হলো, আমরা গ্রামের মানুষ, আমরা গ্রামে যাই। দ্রব্যমূল্যের যে পরিস্থিতি ছিল, সে পরিস্থিতি কিন্তু আমরা সরকার এবং সরকারি দলের লোকেরা যারা এমপি রয়েছি, আমরা কিন্তু সেটি রমজানের আগেই আমরা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এসেছিলাম। আপনি দেখেন, আমি বাজার ব্যবস্থাপনার সঙ্গে গত 1 মাস, রমজান মাস জড়িত ছিলাম। আপনারাও আপনাদের ইলেকট্রনিক, আপনাদের মিডিয়ায় আপনারা প্রচার করেছেন। আমি আমার নির্বাচন এলাকা মোহাম্মদপুর, আদাবাদ, শেরেবাংলানগরে বিকল্প বাজার ব্যবস্থা গড়ে তোলার জন্য সুলভ মূল্যের প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে আমি বাজার করেছি।
আমি বাজার দর সম্পর্কে জানি। আমি জানি কুমিল্লা নিমসা বাজারে যে বেগুনের কেজি 5 টাকা, সেই বেগুনের কেজি এসে কাওরান বাজার হয়ে নিউ মার্কেট, টাউন হল মার্কেট বা হাতিরপুল বাজারে গিয়ে সেই বেগুনটি 70 টাকায় বিক্রি হয়েছে। আমি জানি, আমি বাজার অ্যাসেসমেন্ট করে আমি জানি, আমি বাস্তব ভাবেই আমি জানি যে বগুড়ার মহাস্থাননগর পাইকার বাজারে যে বাজার মূল্য ছিল তার 50 গুণ বেশি এসে ভোক্তাদের হাতে পড়েছে। কাজে আমি আমার এলাকার ঢাকা 13-র কথা আমি বলতে পারি যে শুধু আমরা বাজার নিয়ন্ত্রণ করিনি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আহ্বান জানিয়েছিলেন যে বর্তমান পরিস্থিতিতে আমরা কোনো ইফতার পার্টি করব না। আমাদের পার্টি কোনো ইফতার পার্টি করেনি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছিলেন যে দুস্থদের মাঝে ইফতার দেওয়ার জন্য। আমরা সারা বাংলাদেশে আমরা ইফতার দিয়েছি। আমরা শুধু বাজার ব্যবস্থাপনা করিনি, আমরা ইফতার দিয়েছি, আমরা সেহরি বন্টন করেছি। কাজে মানুষ, ঢাকার মানুষ যে বাজার পরিস্থিতির মুখোমুখি হচ্ছে, মফস্বলে মানুষ কিন্তু দাবি সে অবস্থা নাই। যখন রমজানের আগে, আমি একটি উদাহরণ দিচ্ছি, সেটি হলো রমজানের আগে আমি বরিশালের বাজার থেকে আমি যে করলাটি কিনেছি 60 টাকায়, সেই করলা ঢাকা শহরে এসেই আমি আবার তার 2 দিন পরে কিনেছি 120 টাকায়। সুলভ মূল্যের বাজারে যে লাউটি আমার টাউন হল বাজারে বিক্রি হতো 70 টাকা 80 টাকা, সে লাউটি আমার সুলভ মূল্যের বাজারে বিক্রি করেছে 25 থেকে 30 টাকা। গরুর মাংস যখন 750-760 টাকা কেজি ধরে বিক্রি হয়েছে, তখন আমার সুলভ মূল্যের বাজারগুলি বিক্রি করেছে 650 টাকায় গরুর মাংস বিক্রি করেছে। এবং আমি খুব গর্ববোধ করি যে এই সুলভ মূল্যের বাজার দেখে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাননীয় সংসদ সদস্যরা, আমাদের নেতৃবৃন্দ বাজার বিকল্প বাজারের ব্যবস্থা করেছে। কাজেই বাজারের যে পরিস্থিতি, সে বাজার ঢাকা শহরে একটি পরিস্থিতি, মফস্বলে আরেকটি পরিস্থিতি। ঢাকায় মাঝখানে এই যে তৃণমূল কৃষক যে টাকায় বিক্রি করে ভোক্তার কাছে এসে সেটা 50 গুণ 60 গুণে বিক্রি হয়। কাজে আমরা এটি নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছি। দেখেন, এই সিন্ডিকেট শব্দটা খুব পপুলার শব্দ, কিন্তু আমি বাস্তবে যেটা দেখেছি যে আমি কিন্তু উদাহরণ দিয়ে বলেছি। গাইবান্ধার গোবিন্দগঞ্জ বাজার সম্পর্কে, আমি পাইকার বাজার সম্পর্কে প্রতিদিন আমার কাছে বাজারের দর আসতো এবং আমাদের যুবলীগ ছাত্রলীগের ছেলেরা এই মোকাম থেকে শাক সবজিগুলি কিনে নিয়ে আসতো। সেখানে আমি দেখেছি যে এই সিন্ডিকেট কিন্তু আমার কাছে মনে হয়েছে একটি বড় ব্যাপার। সিন্ডিকেটটি কিন্তু এই কাঁচা বাজারের ব্যাপারে প্রযোজ্য নয়। কারণ আমি দেখেছি যে কাঁচামালটি বিক্রি হয়েছে কুমিল্লার নিমসা বাজারে, সেই কাঁচামালটি এসে সেখান থেকে বিক্রি হয়ে 10 টাকায় বিক্রি হয়ে থাকে একটি ফুলকপি, সেই ইটে আসে কারণ বাজারে 15 টাকায় পাইকারি বিক্রি হয়েছে। সেই 15 টাকার ফুলকপিটি বা বাঁধাকপিটি যখন নিউ মার্কেট বা অন্যান্য বাজারে, টাউন হল বাজারে যায়, তখন সেটি হয়ে যায় 45 টাকা 50 টাকা। আপনি সিন্ডিকেট কোথায় বলবেন? আসলে যে মাঝখানে যারা ভোক্তা, যাদের কাছ থেকে মালামালটা কেনে, তাদের ওখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হওয়া দরকার।
আসলে এখানে এটা অবশ্যই এটা সরকার হিসেবে সরকারের দায়িত্ব। আমরা যারা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছি আমাদের দায়িত্ব, অবশ্যই দায়িত্ব, এবং এটি এই দায়িত্ব পালন করার ইচ্ছা আকাঙ্ক্ষা আছে বলেই তো আমরা সুলভ মূল্যের বাজার করেছি। আজকে গিয়ে দেখেন সুলভ মূল্যের বাজার করার কারণে ঢাকা শহরে 15 রোজার পরই বাজার ফল করেছে, বাজার নিয়ন্ত্রণে চলে এসছে। সাধারণ বাজারও তারা মালামাল কমিয়ে, জিনিসপত্রের কাঁচামালের দাম কমিয়ে ফেলে। বেকারিগুলি আবার চালু হওয়াটা ভালো লক্ষণ, যা আমাদের কিছুটা স্বস্তি দিয়েছে। আমরা যখন 90 বা 100 শেকেল দিয়ে 1 কেজি ময়দা কিনছিলাম, তা আমাদের জন্য ছিল অনেক কষ্টকর। মানুষের কাছে টাকা নেই, মানুষ নিঃস্ব হয়ে গেছে, কারো কাছে কোনো কাজ নেই, পরিস্থিতি খুবই কঠিন। আমরা কিসের মধ্য দিয়ে যাচ্ছি তা একমাত্র আল্লাহ জানেন। তাদের উচিত অন্তত রান্না করার জন্য জ্বালানি ঢুকতে দেয়া। পোড়ানোর জন্য কাঠ নেই, জীবন খুব কষ্টের, ঘরে পানি পর্যন্ত আসছে না। আমাদের জীবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের কারণে। দেশে কোনো জীবন ধারণের অবস্থা নেই। যত তাড়াতাড়ি সম্ভব এই যুদ্ধ শেষ করতে হবে। আপাতত যারা মোল্লাগঞ্জ শরীয়তপুর আড্ডা যাবেন, মূল টার্মিনালের শেষ বাদ
উত্তোলন ঈদ ও বাংলা নববর্ষের টানা ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকত পরিণত হয়েছে জনসমুদ্রে। ৫ শতাধিক হোটেল মোটেলে ফাঁকা নেই কোনো রুম। সৈকতের কলাতলি, সুগন্ধা এবং লাবণী পয়েন্ট পর্যটকের পদচারণায় মুখর। তীব্র দাবদাহ উপেক্ষা করে পরিবার ও পরিজন নিয়ে সাগরের সুনীল জলরাশিতে আনন্দে মেতেছে পর্যটকরা। পহেলা বৈশাখকে ঘিরে বর্ণিল সাজে সেজেছে তারকামানের হোটেলগুলো। নানান অনুষ্ঠান ও মুখরোচক খাবারের আয়োজন করেছে হোটেল কর্তৃপক্ষ। গত ৩-৪ বছর রমজান উপলক্ষে পয়লা বছর কোনো আয়োজন ছিল না। এই বছর প্রথম সেম টাইম রমজান, ঈদুল ফিতর এবং পয়লা বছর সেম টাইম, বাট খুবই সারাপূর্ণ আমাদের হোটেল ফুল, পর্যটকের ছাড়া খুবই বেশি। এই নববর্ষের আনন্দের মাঝে যেন আমরা সবকিছু ফিরে পাই এবং সবকিছুর মধ্যে একটা আনন্দ উল্লাস চলে আসে এবং রাহাজানি, হিংসা প্রতিরোধ, এগুলো যেন আমরা কথাগুলো সমস্ত কিছু মুছে ফেলি। আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তায় নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। সব ক্লান্তি, হতাশা মুছে গিয়ে নববর্ষ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ। সম্প্রীতির বন্ধন দৃঢ় হোক গোটা জাতির, এমনটাই প্রত্যাশা সবার। বাংলা ভিশন নিউজ। অতিথির বক্তব্যে গতকাল কথা বলেন বিএনপি মহাসচিব। তার দীর্ঘদিনের সহকর্মী তৈমুর রহমানের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তৈমুর রহমানের স্মৃতি সংরক্ষণের জন্য বিএনপির পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। এ সময় সরকারের নানা সমালোচনাও করেন বিএনপি মহাসচিব। একবার ৭৫ সালে বাকশাল করেছিল একদলীয় শাসন, এখন আবার তারা ওই একদলীয় শাসন প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম যে কাজটা করেছে। রাজনৈতিক দল নাই, ছুটির দিনে আপনাদেরকে সংগঠন নাই, জানিয়েছি। এখন তো রাষ্ট্রযন্ত্র। তিনি বলেন, সরকার ও মালিক পক্ষের সহায়তার ফলে সোমালিয়া জলদস্যুদের হাত থেকে ২৩ নাবিক ও জাহাজ এমভি আব্দুল্লাহকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চিত করে চলাচলের পরামর্শ দেন পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েল ইরানের হামলা, পাল্টা হামলা নিয়ে ডক্টর হাসান মাহমুদ বলেন, ইরানি দূতাবাসের আক্রমণের ফলে ইরান পাল্টা হামলা চালিয়েছে। কারণ তেমন ঘুমায়নি। আপনাদেরকে ধন্যবাদ, আপনারা অন টাইম এসেছেন এবং আপনাদেরকে আজকে জাস্ট আমরা ব্রিফিং গুলো করি। এতদিন আমরা জনসমক্ষে আসতে পারিনি যেহেতু এই বিষয়টি খুবই সেন্সিটিভ, কৌশলগত অনেক বিষয় ছিল। আমরা সরাসরি আপনাদেরকে আসলে কোনো রকম আপডেট দিতে পারিনি। তো আমরা রমজান মাসটা শুরু হয়েছিল আসলে এই দুঃসংবাদ সাধারণ মানুষকে হত্যা করা করেছে 14 বছর আগে মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হচ্ছে, সেটি অবিলম্বে বন্ধ হবে। আজকে 14 বছর পরে সেই ধরনের একই আবার ইসরায়েল তো ঠিক 31 দিন পর আলহামদুলিল্লাহ আমরা জাহাজটি ইরানি দূতাবাসে আক্রমণ করার প্রেক্ষিতে ইরান নববর্ষ এই আক্রমণ করার সুযোগটি পেয়েছে। অন্যথায় হতো শুকরিয়া জ্ঞাপন করছি। এই আক্রমণ 12ই মার্চ এই জাহাজটি আক্রমণের শিকার হয় এবং সোমালিয়া